প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ইসরায়েলের হামলা কয়েক মাস নজরে রেখে হিজবুল্লাহ প্রধানকে হত্যা। ইউনিয়ন ব্যাংক থেকে 18,000 কোটি টাকা সরিয়েছেন এস আলম। দৈনিক সমকাল, সংস্কার পরীক্ষা টেঙানোর চ্যালেঞ্জের সরকার। ডেঙ্গুতে একদিনে 2 শিশুসহ 7 জনের মৃত্যু। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ালো ইসরায়েল। দৈনিক যুগান্তর, 500 কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট, বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটারের অবৈধ বাণিজ্য। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত। স্বাস্থ্য উপকর্মীর তালিকা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 1581। দৈনিক ইত্তেফাক, 12 চ্যালেঞ্জ চিহ্নিত করে শিক্ষা খাতে বড় পরিবর্তন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত, বিধ্বস্ত লেবানন। মানব জমিন, কি সংস্কার কতদিন লাগবে? হিজবুল্লাহ প্রধান নিহত। স্বাস্থ্য উপকমিটির তথ্য, আন্দোলনে নিহত 1581, ডেঙ্গুতে একদিনে 7 জনের মৃত্যু। বাংলাদেশ প্রতিদিন, বহুমুখী সম্পর্কের কূটনীতি, বিশ্বমঞ্চে অন্য বাংলাদেশ। দেশ রূপান্তর, পলকের হাত বিচার বিভাগেও। দেশ পেল অন্যরকম সম্মান, মিলল বাড়তি গুরুত্ব। নিউ ইয়র্ক থেকে শফিক শাফি। তারেক রহমান বললেন, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। সময়ের আলোর শিরোনাম, টাকায় পুনর্বাসন। আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের সুযোগ নেই বলেছেন দুদু। শেখ হাসিনার পদত্যাগে হতাশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি নেতাদের টাকা নিয়ে এলাকায় ফিরছেন অনেকে। আজকের পত্রিকার শিরোনাম, ক্রসফায়ারের মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেটও। আপোষের মূল্য দিতে হচ্ছে রংপুরেই জাতীয় পার্টি। কালবেলার শিরোনাম, ভ্যাকসিনে অনীহা, নজর ছিল আমদানিতে। প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব পরিবর্তন সম্ভব নয়। খবরের কাগজ, দেনাদার থেকে বিপুল সম্পদের মালিক শাহজাহান খান। নেতাকর্মীদের শিক্ষা জীবন সংকটে ছাত্রলীগ। আলোকিত বাংলাদেশ, বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ। দৈনিক সংগ্রাম, অধিকাংশ দল এই প্রয়োজনীয় সংস্কার শেষে ভয়হীন নির্বাচনের পক্ষে। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। দৈনিক জনকণ্ঠ, ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা। পাঠ্য বইয়ের পরিমার্জন হচ্ছে পুরনো কারিকুলামেই। দৈনিক ইনকিলাব, ব্যাংক খাতে আস্থা বাড়ছে। ডক্টর ইউনূসের কূটনৈতিক চমক। বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ। তারেক রহমানের মামলা প্রত্যাহারে দীর্ঘ সূত্রিতা। শরীফ, আপনি শিরোনাম শুনলেন, দুঃখজনক। আজকের অধিকাংশ পত্রিকার শিরোনাম হিজবুল্লাহ প্রধানের হত্যা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ালো ইসরায়েল, এবং প্রথিতদের ডাক আয়াতুল্লাহ খামিনির। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। শুরুটা যেখান থেকে করেছেন, মধ্যপ্রাচ্যে হঠাৎ করে যে রক্তের হোলি খেলা শুরু করেছে ইসরায়েল, এটি তাদের ধারাবাহিক হত্যাযজ্ঞের একটা অংশ। এর আগে, কয়েকদিন আগে আমরা দেখলাম যে ফিলিস্তিনের যে নেতা, তাকেও কিন্তু ইরানে যখন গেলেন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে, হামাস প্রধান, তাকেও হত্যা করা হয়েছে। বিশ্ব অনেক বিষয়ে সরব হলেও ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যে এই যে ইসরায়েলের যে নির্বিচারে যে হত্যাকাণ্ড, এবং গত কয়েকদিন ধরে তারা যে ধরনের বিমান হামলা চালাচ্ছে এবং এত বিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে, বোমা ব্যবহার করছে, এর ভেতর থেকে পুরো মধ্যপ্রাচ্যে এই যে দানবীয়তা, তার বিরুদ্ধে বিশ্বের যেভাবে দাঁড়ানো উচিত ছিল, তারা সেভাবে দাঁড়াচ্ছে না। মানবাধিকারের কথা, এবং তারা পৃথিবীর অনেক জায়গায় মানবাধিকারের কথা বলে, কিন্তু ফিলিস্তিনের জন্য কোনো মানবাধিকারের প্রয়োজন নেই, লেবাননের জন্য কোনো মানবাধিকারের প্রয়োজন নেই, এবং পৃথিবীর যে সমস্ত জায়গায় আমেরিকার স্বার্থ মুখ্য,
যে সমস্ত জায়গায় ইসরায়েলের স্বার্থ মুখ্য, সেখানে আসলে মানবাধিকার নেই। আর তাদের এই যে ভেলকিবাজিতে, তাদের এই যে কূটবুদ্ধির কাছে আমরা অনেক সময় হেরে যাই, এবং আমরা মনে করি যে এরা যখন কখনো কখনো এসে তাদের নিজেদের নসিহত। কৌশলের কারণে নসিহত। আমাদের একটু পিঠে হাত বুলিয়ে দেয়, নসিহত করে। তখন কিন্তু সেটাই আমরা তাদের পিছনে ভিড়ে যাই। আমি মনে করি যে আমাদের মতন দেশগুলোর আসলে খুব বেশি কিছু করণীয় নেই, তবে আমরা আমাদের ভয়েসটা রেইজ করতে পারি। রাইট। আমি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে কয়েকটা টেলিভিশনে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন প্রথমবারের মতো, তিনি কি ভূমিকা পালন করবেন। তো আমার একটা সন্দেহ ছিল, আমি গতকালকে একটা টেলিভিশনে বলেছি যে ফিলিস্তিনের পক্ষে তিনি সেখানে যে ভাষণটা দিয়েছেন কোনো কোনো জায়গায় আমার প্রত্যাশার থেকে বেশি, এবং বেশ দৃঢ়তা নিয়ে, স্পষ্ট একটা জায়গা নিয়ে, যেটা অনেকেই বলেছিলেন যে তিনি এটি পারবেন না। তো মানুষ তার একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর অনেকগুলো জায়গা হয়তো রিয়েলাইজ করতে পারে। তো আমি মনে করি যে ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে যেমনিভাবে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তিনি দাঁড়িয়েছেন, অনেক জায়গায় সমালোচনা করা যায়, কিন্তু ওই যে ভাষণের যে জায়গাটা, আমি সত্যি অভিভূত। মানে এত দৃঢ়তা নিয়ে, এবং যে স্পিরিটটা ফিলিস্তিন ধারণ করে, দুই রাষ্ট্র, ফিলিস্তিনের জন্য মর্যাদা, নাগরিক নিরাপত্তা, এবং এই যে যুদ্ধবন্ধ, যে কথাগুলো অন্যরা বলতে পারেন সে কথাগুলো আমরা বলতে পেরেছি। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা তুললেন, আমি আসতে চাইছিলাম এই জায়গায়। সমকাল শিরোনাম করেছে সংস্কার ডিঙানোর চ্যালেঞ্জে সরকার। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে বহুমুখী সম্পর্কের কূটনীতি বিশ্বমঞ্চে অনন্য আলো। প্রশংসায় ভাসছেন ইউনূস, কালবেলার শিরোনাম। তো এটার সাথে তাহলে এই বিষয়টাও বলি যে অনেক দিন ধরে আমরা এটা কিন্তু জানি যে ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, তাকে বিশ্বের একেবারে প্রভাবশালী দেশগুলোর শীর্ষে যারা থাকছেন তাদের সাথে তার যে ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব, এবং এই বন্ধুত্ব তিনি অর্জন করেছেন তার যোগ্যতা দিয়ে, তার মেধা দিয়ে, তার সৃজনশীলতা দিয়ে। কিন্তু শুধুমাত্র এই বন্ধুত্ব তো আমার পেট ভরাবে না। আমি, যিনি ব্রিটেনে বসবাস করছেন, যিনি ইটালিতে বসবাস করছেন, যিনি কানাডায় বসবাস করছেন, তার মর্যাদাটা বাড়িয়ে দিল ডক্টর ইউনূসকে ট্রুডো যেভাবে তার সামনে বসে তাকে রেসপেক্টটা করছে। এতে আমাদের প্রবাসী যারা আছে, বিশেষ করে ইউরোপ সহ অন্যান্য জায়গাগুলোতে, তাদের ইমেজটা, তাদের মর্যাদাটা, তাদের পেরিফেরিতে গ্রহণযোগ্যতা তার বাড়িয়ে দিল। যে আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো প্রধানমন্ত্রীর পদমর্যাদায়, তাকে তার দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কতটুকু শ্রদ্ধা করছে, সম্মান করছে, মানে ভালোবাসছে। মানে অহংকারের জায়গাটা যে আমরা কোন দেশের অধিবাসী, আমি এই দেশের অধিবাসী, যে আমার দেশের প্রধানমন্ত্রীকে তোমার দেশের প্রধানমন্ত্রী এইভাবে সম্মানটা করে। এর একটা ইম্প্যাক্ট হচ্ছে এটা, আমাদের প্রবাসীদের মর্যাদার জায়গাটা, সম্মানের জায়গাটা বেড়েছে। আবার একই সাথে এই ইম্প্যাক্টটা শুধু আপনি প্রবাসীদের জন্য করলেই হবে না, আপনার এখানেও করতে হবে। এই যে সংযোগগুলো আছে, যে সংযোগগুলো গত 15 বছরে আমরা আলোচনা করেছি যে তাকে, তার এই যে সংযোগ, তাকে পজিটিভলি আমরা ব্যবহার করতে পারিনি, প্রপারলি আমরা ব্যবহার করতে পারিনি। এখন বাংলাদেশের অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে। আমেরিকার বাজারে বাংলাদেশের পোশাক, এটি কিন্তু অনেকগুলো বাধা পেরিয়ে তাকে প্রবেশ করতে হয়, তাকে নানা রকমের, এখন নিশ্চয়ই সেই বাধা দূর হবে, নানা রকমের করের মুখোমুখি তাকে হতে হয়। তো এখন যদি তিনি এই কাজটি করতে পারেন, তাহলে ওই যে সিরাজগঞ্জের চরাঞ্চলের যে গরিব কৃষকটা, যার সন্তানটা গাজীপুরের একটা গার্মেন্টসে চাকরি করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজটা, তার একটা সরাসরি ফলাফল তিনি পাবেন। তার মেয়েটার হয়তো 200 টাকা বেতন বাড়বে। আমি মনে করি যে শুধুমাত্র আপনার ওই যে ইউরোপে বসবাস করছেন যারা, তাদের ইমেজ বৃদ্ধি করলেই আপনার হবে না, আপনাকে এদিকেও নজর দিতে হবে। আপনাকে সবাই খুব ভালোবাসে, আপনার গ্রহণযোগ্যতা আছে, কিন্তু সেটিকে ব্যবহার করে আপনি যদি দেশের একেবারে সমস্ত মানুষের কল্যাণে যদি ব্যবহার করতে না পারেন, তাহলে ওই ইমেজটা একসময় তার প্রতি মানুষের এখনই বোধ করি এইভাবে আলোচনা করতে চাই না, আমরা মনে করিয়ে দিতে চাই, মাত্র মনে করিয়ে দিতে চাই এই কারণে যে এই বিষয়টা কিন্তু প্রচুর আলোচনা এসেছে। এবং আপনি খেয়াল করবেন যে আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা এরকমের একজন বয়স্ক মানুষ, আমি তার সব কিছুই বাদ দিলাম, তিনি একজন বয়স্ক মানুষ, তো বাংলাদেশের সিনিয়র সিটিজেন, তাকে যখন আপনি রাষ্ট্রের সমস্ত অর্গানকে ব্যবহার করে তাকে যখন আপনি হেনস্থা করেছেন এবং পরিকল্পিতভাবে
সর্বোচ্চ জায়গা থেকে বিষোদ্গার করেছেন। মানে আপনি পেছনের কথাগুলো আমি বলছেন। পেছনের কথাগুলো বলছি। আপনি কথায় কথায় তাকে যখন বিষোদ্গার করেছেন, তখন কিন্তু গুটি কয়েক সরকার অনুগত লোকের বাইরে মানুষ কিন্তু আপনার পক্ষে দাঁড়িয়েছে। সুতরাং ওই জায়গাটায় ওই যে প্রত্যাশার কারণে দাঁড়িয়েছে, সে তার একটা কষ্ট অনুভব করেছে যে এই রকমের আমাদের দেশের একজন সম্মানিত মানুষ, নোবেল লরিয়েট, তাকে সারা পৃথিবীতে যার ইমেজ, তাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে, প্রশাসনকে ব্যবহার করে। তো এই যে বিষয়গুলোতে আমরা মনে করি যে মানুষের এর ভিতর থেকে অভিব্যক্তিটা প্রকাশিত হয়েছে। সুতরাং আপনি তো একটা লিমিট আছে এই সরকারের, সেটি কত আমরা জানি না, কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা তো আছে। সুতরাং আপনি এখনই এই কাজটা শুরু করা দরকার। এই যে ইমেজকে ব্যবহার করে, এই যে ভালোবাসার জায়গাটা, এই যে রোহিঙ্গা নিয়ে আমি এটাও জি। বলি আর কি, রোহিঙ্গা নিয়ে সবাই টাকা দিচ্ছে, আমরা অনেকে খুশি হচ্ছি, আরে রোহিঙ্গাদের খাওয়ানো পড়ানোর জন্য টাকা দিচ্ছে। আমি মনে করি রোহিঙ্গাদের খাওয়া পড়ার জন্য টাকা দেওয়ার থেকে তাদেরকে নিরাপদ পুনর্বাসন প্রত্যাবাসনটা জরুরি, তাদেরকে ফেরত পাঠানো জরুরি। আমরা শুধুমাত্র টাকা নিয়ে যেন সন্তুষ্ট নয়। এবং আমি দেখছি যে বাংলাদেশ খুব রেয়ার একটা দেশ যারা ঋণ পাওয়াকে ক্রেডিট মনে করে, ঋণ পাওয়াকে এটি একটা বিরাট সফলতা মনে করে। অনেক ধন্যবাদ। কিন্তু আমরা ওই যে ওর ভেতর থেকে একটা যাতে বেরিয়ে একটা আসি। ব্যাপার আছে না, যে আমরা তো কথায় কথায় বলি ঋণ করিলে আত্মার স্বাধীনতা নষ্ট হয়। আমরা একেবারে শেষের দিকে আছি। আপনি মধ্যপ্রাচ্য এবং সংস্কার প্রসঙ্গে অনেক কথা বললেন। ডেঙ্গু একদিনে 7 জনের মৃত্যু এবং এখানে 2 জন শিশু রয়ে গেছে। এই যে আমরা এত কিছুর মধ্যে ডেঙ্গুকে কি অবহেলা করছি বোধহয় আবারও নাকি? অবশ্যই অবহেলা করছি। গতকাল শুধু 7 জন মারা যায়নি, 950 হাসপাতালে ভর্তি, 885, 860 860 জন। 860 জন। এর ভেতর থেকে আপনি ভয়াবহতাটা বুঝতে পারছেন। আমরা এখানে অনেকবার আলোচনা করেছি, সেটি করোনার আগে করেছি, করোনার পরে ডেঙ্গুর সময় করেছি, যে আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে রিয়াক্টিভ। আমার পিঠের উপরে যখন আগুনের আঁচ আসে তখন আমি হচ্ছে ফিরে শুই, তার আগ পর্যন্ত এ করি না। তবে এই যে ডেঙ্গু প্রতিরোধের জন্য শুধুমাত্র আপনি সিস্টেমের উপর নির্ভর করলে হবে না, রাষ্ট্র এবং নাগরিক দায় এবং দায়িত্ব আছে। আমার বাড়ির পেছনে আমি ফ্রিজের নিচে যে সমস্ত কারণে ডেঙ্গুটা ছড়ায়, আমি ছাদের উপরে পানি রেখে টব দিলাম। রেখে দিচ্ছি, সিটি কর্পোরেশন নেই, এদের ফাংশনটা নেই, আমরা জানি। তো এই জায়গাটায় সরকারের যতটুকু সক্ষমতা আছে, সেই সক্ষমতা দিয়ে আমার ছাদের উপরে ওই যে টবের পানি পরিষ্কার করতে সে পারবে না। সুতরাং এইখানে আপনাকে সহযোগিতা করতে হবে, তবে লিডিংয়ে থাকতে হবে, নেতৃত্বে থাকতে হবে সরকারকে। আমরা সম্ভবত অনেকগুলো জায়গায় অনেকগুলো ইস্যুকে, কোনো ইস্যু কৃত্রিম ইস্যুকে আমরা এখানে মেজর করে ফেলছি। ফলে এই যে জনসম্পৃক্ত বা জনস্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো জায়গায়, আপনি বাজার থেকে শুরু করে, সময় নেই সেই কারণে আলোচনা করা যাবে না, অনেকগুলো ইস্যু আছে যেগুলো একেবারে খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজনীয়। সেই জায়গাগুলোর থেকে আমরা নেই, আমরা সম্ভবত অনেকগুলো অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয় ইস্যুর দিকে সময় ব্যয় করছি। ডেঙ্গুর যেটি বললাম, ইতিমধ্যে আমার পরিচিত গত পরশুদিন দেখলাম একজন মারা গেছে, এবং এরকমের হচ্ছে প্রতিনিয়ত। আমাদের অনেকেরই স্বজন বিভিন্ন সময় আমরা দেখেছি। আমরা সরকারের কাছে চাই যে এই বিষয়টা এখনই সরকার অ্যাড্রেস করবে, লিডিংয়ে থাকবে সরকার, নেতৃত্ব দিবে সরকার, কিন্তু জনগণকে অবশ্যই এটিতে সহযোগিতা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনা করলাম ডেঙ্গু, এই উপসর্গ, এই রোগ, এই সংকট, আমরা এই সংকট থেকে আমরা পরিত্রাণ পেতে পারি যখন নিজেরা নিজেদের সচেতনতা বাড়াতে পারি। সরকার তো অবশ্যই পাশে থাকবেন, কিন্তু আমাদেরও বোধ করি সচেতনতাটা খুবই জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।